হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। পৃথিবীর সবাইকে আমাদের মনে হয় যে বোধহয় একরকম বলে। আমাদের মনে হয় যে বোধহয় জাস্টিস দীনেশ মাহেশ্বরী যেমন, জাস্টিস ঋষিকেশ রয় যেমন, কিংবা জাস্টিস তিনি তেমন, যিনি আমাদেরকে হাইপার অ্যাক্টিভ বা আমরা অতি সক্রিয় বলে তিনি মনে করেন। অর্থাৎ সেই জাস্টিসের মতো আমাদের মনে হয়। কিন্তু জাস্টিস সঞ্জয় ক্যারল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র যে ওনাদের থেকে সম্পূর্ণ আলাদা। সব লিলি যে পদ্ম হয় না, বা সব পদ্ম যে লিলির মতো দেখলেও তাকে পদ্ম বলে বলা হয়, সেটা তিনি বুঝিয়ে দিলেন। কল স্পেড স্পেড। আজকে কি হয়েছে শুনলে মানে আমার তো প্রথম হাসি পেয়েছিল। অর্থাৎ মানে আপনারা এই ভিডিওটা শুনলে বুঝতে পারবেন যে আজকেও সরকারের পুরো দমের 100% পুরো দমের মানসিক প্রবৃত্তি ছিল, ইচ্ছা ছিল যে মামলাকে আজকেও পিছিয়ে দেওয়ার। কি হয়েছে, আজকে যখন শুনানি শুরু, আমরা সবাই জানি যে এটা পাট হাড়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ জাস্টিস সঞ্জয় ক্যারল, জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র ওনারা জানেন যে ওনারা বারবার দেখে আসেন যে এই ঘুঘুরা কি পরিমাণ দুর্ধর্ষ ঘুঘু। তাই ঘুঘুকে একটা ভালো ফাঁদ যদি না পাতা যায় বা ভালোভাবে যদি আইনি পথে না হাঁটা যায়, তাহলে এই ঘুঘু যে কোনো মুহূর্তে বেরিয়ে যাবে। তার জন্য পাট হাড় যে ম্যাটার, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার অনুমতি নিয়ে পাট হাড়ের ভিতরে এটাকে ইনক্লুড করা হয়েছে। আজকে প্রথমে দেখা গেল, প্রথমে কপিল সিব্বাল অনুপস্থিত, সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল মহোদয় অনুপস্থিত। জাস্টিসগণ বারবার সরকার পক্ষের আইনজীবীদের যে প্যানেল আছে, এই প্যানেল অফ সিনিয়র অ্যাডভোকেটস, সেই প্যানেলের যে কনস্টিলেশন, সেখানে যিনি জুনিয়রকে বলছেন যে আপনি 10-15 মিনিটের মধ্যে কপিল সিব্বাল মহোদয়কে ডেকে আনানোর ব্যবস্থা করুন। কিন্তু 10-15 মিনিটের মধ্যেও কিন্তু তিনি আসেননি। তখন সরকার পক্ষের যে এ কনস্টিলেশন অফ প্যানেল বা এ প্যানেল অফ সিনিয়র অ্যাডভোকেট, সেখান থেকে একজন জুনিয়র বলা শুরু করেন, তার নাম আমি জানি না, তিনি জুনিয়র বলা শুরু করেন। তিনি প্রায় 15 মিনিট ধরে একই রকম ব্যাপারগুলোকে কপচানো শুরু করেন। কারণ উদ্দেশ্য ছিল এরকম, ছিল উদ্দেশ্য যে মানে ওই এক কথাগুলো বলা হবে, আজকে সময় শেষ হবে, লাস্টে প্রেয়ার করা হবে আমাদের তো সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল মহোদয় নেই, তাই আজকে শুনানিটা পিছিয়ে স্যার অন্যদিন করে দেন, এটাকে পুজোর পরে করে দেন, কিংবা ভাইফোঁটার পরে করে দেন, এরকম একটা উদ্দেশ্য ছিল। জাস্টিস সঞ্জয় ক্যারল পরিষ্কারভাবে দর্শন হাসে বললেন, কপিল সিব্বাল মহোদয় যদি আজকে অনুপস্থিত থাকেনও, আপনাদের মধ্যে থেকে বলুন। সেই জুনিয়র অ্যাডভোকেট বলার পরে এবার বলতে ওঠেন আহমেদ স্যার, মানে ওই ওই সরকার পক্ষেরই একজন অ্যাডভোকেট, উনি সিনিয়র অ্যাডভোকেট নন, অ্যাডভোকেট, উনি বলা শুরু করেন আহমেদজি। কিন্তু যেই মুহূর্তে আহমেদজি বলা শুরু করার চেষ্টা করছেন, যাতে সঞ্জয় ক্যারল এবং যাতে প্রশান্ত কুমার মিশ্র ডিভিশনাল বেঞ্চ ওনাকে বলতে নিষেধ করলেন। কেন? বলা হলো, ভাই তুমি তো রিটিন নোট অফ সাবমিশন যে দিয়েছো, তাতে তুমি সই করেছো, বা সেটা তো আপনিই জমা দিয়েছেন, তার মানে রিটিন নোট অফ সাবমিশন তো আপনি জমা করেছেন। তাহলে আপনি যদি জমা করেন রিটিন নোট, তাহলে আপনি আর কি বলবেন নতুন? নিশ্চয়ই আপনার সব কিছু নোটের মধ্যে আছে। কেউ ওনাকে আর বলতে দেওয়া হয়নি। আহমেদজি স্যার আবার বসে পড়েন এবং এরপর ইউনিটি ফোরাম, কর্মচারী পরিষদ, সংগ্রাম যৌথ মঞ্চের ইমপ্লিমেন্ট ইত্যাদি বলা শুরু করেন। উনি যখন বসে পড়লেন, তারপরে বলা শুরু করেন করুণানন্দী ম্যাডাম। করুণানন্দী ম্যাডাম উনি কিন্তু নানারকমভাবে ডিএ অধিকার এবং রোপা রুলস অ্যান্ড সার্ভিস রুলস, এই পয়েন্টগুলোকে তিনি কোট করেন। ওনার বলা শেষ হলে এরপরে বলা শুরু করেন বিকাশবাবু। বিকাশরঞ্জন ভট্টাচার্য মহোদয় অত্যন্ত সুচতুরভাবে ফর দি বেনিফিট অফ দি গভর্নমেন্ট এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল, অফ দি বেনিফিট, বাই দি বেনিফিট, একেবারে যাকে বলে মরণ কামড় লড়াই, বিকাশবাবু মরণ কামড় লড়াই দিয়ে এই
ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িদের হয়ে লড়তে আরম্ভ করলেন এবং তিনি যে পয়েন্টগুলো দিলেন একবারে অকাঠ্য প্রমাণ দিলেন। জাস্টিসগণ শুনলেন, কোনো কিছু বললেন না। এরপরে বলতে উঠলেন পরমজিৎ সিং পাটোয়ালিয়া। ঠিক বলতে উঠবেন, অর্থাৎ বিকাশবাবু শেষ করলেন আর পরমজিৎ সিং পাটোয়ালিয়া বলতে শুরু করবেন, এমন সময় কপিল সিব্বাল এই ঢুকে পড়লেন। অর্থাৎ তিনি এতক্ষণ ভাবছিলেন যে বোধহয় আমি যদি অনুপস্থিত থাকি তা বোধহয় মামলা পিছিয়ে যাবে। কি যখন তিনি দেখছেন যে সব কিছু আস্তে আস্তে ফাঁস হয়ে যাচ্ছে, হাত থেকে কার্ড বেরিয়ে যাচ্ছে, হিডেন কার্ড, রিটার্ন কার্ড সব কিছু বেরিয়ে যাচ্ছে, তাহলে আর তো দেরি করে যাবে না। তাই তিনি পরমজিৎ সিং পাটোয়ালিয়া বলার আগে তিনি ঢুকে পড়লেন এবং তিনি অবশ্য আজকে বেশি সময় নেননি। আমার হিসাবে উনি 5 থেকে 6 মিনিট বলেছেন। ওই একই ব্যাপার যে ব্যাপারগুলো রিজয়েন্টার নোটে দেওয়া ছিল সেইগুলোই তিনি বারবার বলা শুরু করলেন। 5 থেকে 6 মিনিট বলে তিনি বললেন যে আজকে আমি বেশিক্ষণ বলবো না, বেশিক্ষণ আমি বলবো না বা বলার সময় নেই, এই ধরনের কি বললেন আমি ঠিক বুঝে উঠতে পারিনি। সবাই তার মানে হচ্ছে এটা যে আমি এর 5-6 মিনিটের বেশি বা আমি আজকে বেশি বলবো না। এরপরে বলেন নচিকেতা যোশী, তার মানে করুণানন্দী ম্যাডাম, বিকাশবাবু, পরমজিৎ সিং পাটোয়ালিয়া, নচিকেতা যোশী স্যার, এনারা সবাই কিন্তু ওই একই পয়েন্টে বলতে আরম্ভ করলেন। নচিকেতাবাবু একটা সুন্দর পয়েন্ট করলেন যে ডিএ যে অধিকার, এটা শুধুমাত্র রোপা 2009 নয়, এটা সার্ভিস রুলসে লেখা আছে। তাহলে সার্ভিস রুলসকে 2019 সালে রোপাতে সরকার কি করে উঠিয়ে দেয়? এতে কিন্তু জাস্টিসগণ মন দিয়ে শুনলেন এবং এইটা কিন্তু আমাদের কাছে আরও একটা বড় পাওনা। কেন বড় পাওনা? না, এরপরে ডিএ মামলা সেরে যাওয়ার পরে আমাদের পক্ষ থেকে আরও একটা নতুন মামলা করা হবে যে 2019 সালে রোপাতে ডিএটা অধিকার এই কথাটা কেটে দেওয়া হলো কেন, এটা নিয়ে আমরা অবশ্যই আর মামলা করব। সেই ইউনিটি ফোরাম হোক কিংবা কর্মচারী পরিষদ হোক কিংবা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হোক কিংবা সংগ্রামী যৌথ মঞ্চ হোক, যে কোনোভাবে এটাই কিন্তু অবশ্যই। কারণ এই কথার মধ্য দিয়ে 2019 সালে তুমি যে ডিএকে বাদ দিয়ে দিয়েছো, কীভাবে বাদ দিয়েছো সেটাই কিন্তু অবশ্যই একটা আইনের দরবারে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি এবং হয়তো খুব শীঘ্রই হবে। তবে সেটা ডিএ জাজমেন্ট পাওয়ার পরে। তারপরে কি হলো না, এরপরে যাকে সঞ্জয় কারল এবং যাকে প্রশান্ত কুমার নিশ্চয় বললেন যে তাহলে অভিষেক মনু সিংভিজি আপনি কিছু বলুন। কিন্তু অভিষেক মনু সিংভিজি, যিনি এক্সটেন্সিভ হিয়ারিং নিয়ে কতবার শিয়াল প্যাঁচ করেছেন, তিনি আজকে স্পিকটি নট না, আমি সময় নষ্ট করবো না, আমি আর বলবো না। তখন জাজগণ বললেন তাহলে এখানে হিয়ারিং কনক্লুড, অর্থাৎ আজকের মতো বা ডিএ মামলার পুরো হিয়ারিং কনক্লুডেড হয়ে গেল, একবারে শেষ হয়ে গেল, আর কেউ কিছু বলতে পারবে না। কিন্তু তবুও সঞ্জয় কারল জানেন, যাচ্ছি সঞ্জয় কারল বা যাচ্ছি প্রশান্ত কুমার জানেন যে এটা ভাই পশ্চিমবঙ্গের ম্যাটার, এটা ওয়েস্ট বেঙ্গল ম্যাটার। আবার পরে বলতে পারে আমাদের তো অনেক কিছু বলার ছিল, আমরা বলতে পারিনি। তার জন্য তিনি বললেন যে 7 দিন থেকে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে সরকার পক্ষ যদি আরও কিছু বলার থাকে, যদি আপনাদের আরও অনেক কিছু বলার থাকে, নতুন পয়েন্ট অমুক তুমুক বলা থাকে, তাহলে আপনারা রিটেন নোট অফ সাবমিশন দিয়ে জমা দেবেন। যদি আরও কিছু বলার থাকে, না থাকলে তো মিটে গেল। যদি বলার থাকে তাহলে 7 দিন থেকে 2 সপ্তাহের মধ্যে জমা দেবেন। এবং তারপরে এই যে ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চ হোক, ইউনিটি ফোরাম হোক, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হোক কিংবা কর্মচারী পরিষদ হোক, যারা আছে তারা যদি কিছু বলতে চায় আবার রিটিন নোট অফ সাবমিশন দিয়ে, তাহলে তারা কিন্তু সেই 2 সপ্তাহের পরে তারা নেক্সট সপ্তাহে তারা জমা দিতে পারে। অর্থাৎ তার ঘটনাটা কী হলো না, হিয়ারিং কনক্লুড আজকে 8ই সেপ্টেম্বর 2025 একবারে এই ডিএ মামলার কনক্লুড। এরপরে আর ডিএ মামলা কোনো শোনা হবে না। যদি আরও কিছু বলার থাকে তার জন্য সময় দেওয়া আছে 3 সপ্তাহ। 2 সপ্তাহ সময় দেওয়া আছে স্টেট গভর্নমেন্টকে, 1 সপ্তাহ সময় দেওয়া আছে তার যারা হচ্ছে কী বলবো অ্যাপিলেন্টস, একজন নিশ্চয়ই জানেন, রেসপন্ডেন্টস, অ্যাপিলেন্টস, এগুলো অনেক রকম ভাষা আছে, সেগুলো তারপরে 7 দিন সময় দেওয়া হয়েছে রেসপন্ডেন্টদের। তাহলে রেসপন্ডেন্টের 7 দিন আর এদের 15 দিন, এই 3 সপ্তাহ পরে জাজমেন্টটা আপাতত রিজার্ভ থাকলো। অর্থাৎ আমরা আশা করতে পারি যে এই মাসের শেষের দিকে অথবা অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে
দিয়ে জাজমেন্ট আমরা আশা করা যায় আমাদের কাছে এসে যাবে, এবং সে জাজমেন্ট যে আমাদের পক্ষে 100% যাবে সে বিষয়ে আমরা নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।